খালেদা জিয়াবিহীন বিএনপির পুরো নেতৃত্বের ভার তারেক রহমানের উপর। জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণ সহ নানা চ্যালেঞ্জের মুখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বলছেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসে কান্নায় ভেঙে পড়ছেন নেতাকর্মীরা। বাবা ভাই মা সবাইকে হারানো তারেক রহমান বললেন, গোটা বাংলাদেশটাই তার পরিবার। খালেদা জিয়ার জানাজার দিনে শোক বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার জন্য জানিয়েছেন আগাম শুভকামনা। বিএনপির বহিষ্কারকে থোরাই কেয়ার ব্যারিস্টার রুমিন ফারহানার আপোষহীনতা খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বলে মন্তব্য। হলফনামায় বেরিয়ে আসছে সম্পদের পরিমাণ ও মামলার সংখ্যা। ভারতের সাথে জামায়াতের আমিরের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু। বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু শুধু দলের ভেতর শোকই নয়, তৈরি করেছে নতুন রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে যিনি ছিলেন দলটির নৈতিক কেন্দ্র এবং ঐক্যের প্রতীক, তার অনুপস্থিতিতে এখন পুরো নেতৃত্বের ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, খালেদা জিয়া উত্তর, এই সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ উত্তরাধিকারকে নেতৃত্বে রূপ দেয়া। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই সরাসরি রাজনীতির বাইরে ছিলেন, কিন্তু তিনি ছিলেন শেষ সিদ্ধান্তদাতা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব জমতে না দেয়া, কোন্দল নিয়ন্ত্রণ সবকিছুই সম্ভব হয়েছে তার উপস্থিতির কারণে। এখন সেই জায়গায় নতুন করে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করা তারেক রহমানের জন্য এক বড় পরীক্ষা। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে জুলাই পরবর্তী বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণকে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর একক প্রতিপক্ষের রাজনীতি ভেঙে গেছে। মাঠে এখন জামাত নেতৃত্বাধীন বহুশক্তির জোট, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তরুণ নেতৃত্বের দলগুলো। এই প্রতিযোগিতামূলক অঙ্গনে বিএনপিকে সংগঠিত রাখা, জোট রাজনীতি পরিচালনা করা সবই বড় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ নির্বাচন এবং জনগণের আস্থা। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া শুধু ভোটের লড়াই নয়, এটা তারেক রহমানের নেতৃত্বের বৈধতারও প্রশ্ন। সাফল্য তাকে শক্ত করবে, কিন্তু ব্যর্থতা উল্টো প্রশ্ন বাড়াতে পারে। তাই শৃঙ্খলা রক্ষা, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ নির্বাচনে ইতিবাচক ভূমিকা সবই তার জন্য কঠিন দায়িত্ব বলে মনে করছেন সচেতন রাজনৈতিক মহল। এছাড়াও রাজনৈতিক সমালোচনা ও সন্দেহ মোকাবেলা তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নানান ব্যাখ্যা, বিদেশি প্রভাবের অভিযোগ, এসবের মধ্যেও তাকে পরিষ্কার বার্তা দিতে হচ্ছে বিএনপির সিদ্ধান্ত জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। একই সঙ্গে দলীয় কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগের বিষয়েও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। খালেদা জিয়ার শূন্যতার ভেতর দিয়েই শুরু হয়েছে বিএনপির নতুন অধ্যায়। এই অধ্যায় কতটা সফল হবে তার বড় অংশই নির্ভর করছে তারেক রহমানের সামনে থাকা এই চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে সামলাবেন সেটির উপর। গণতন্ত্র, অধিকার ও জবাবদিহির যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, সেটি বাস্তবায়নই হবে তারেক রহমানের আসল পরীক্ষা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এখনও শোকে কাতর দেশের মানুষ। আপোষহীন প্রিয় এই নেত্রী চিরবিদায় নিলেও তার কবর জিয়ারত করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবারও সদ্য প্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশ কিছু মানুষ। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তবে তারা ভেতরে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে বিজয় সরণিতে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মোনাজাত শুরু করেন এক ব্যক্তি। অঝরে কাঁদেন প্রিয় নেত্রীর জন্য। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় এমন দৃশ্য দেখা যায়। যদিও 11টার পর বিজয় সরণি ব্যারিকেড সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি বেইলি ব্রিজ পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয়। এদিন দেখা যায় সকাল থেকে 2-1 করে কবর জিয়ারত করতে আসতে থাকেন। তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী, আবার কেউ একেবারেই সাধারণ মানুষ। তারা এসেছেন খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় জানিয়েছেন খালেদা জিয়ার নেতৃত্ব, অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কে জোরদারে তার ভূমিকার কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোক বার্তায় মোদি খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদী বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আদর্শ ও উত্তরাধিকার এগিয়ে যাবে এবং তার দুই দেশের মধ্যেকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে পথনির্দেশক হিসেবে কাজ করবে। বুধবার জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাটি তুলে দেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই ঢাকায় সফর করেন তিনি। শোক বার্তায় মোদী 2015 সালের জুনে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন দৃঢ় সংকল্প ও আদর্শ নিষ্ঠার এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। মোদী আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যু এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলেও তার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। এ জাতীয় শোকের মুহূর্তে তিনি বাংলাদেশের জনগণের প্রতিও গভীর সহমর্মিতা জানান এবং শান্তি, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। শোকবার্তা শেষে তারেক রহমানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার জন্য শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে, বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। এবার নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ এবং নিজের নামে দায়ের হওয়া মামলার সংখ্যা কত তা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনী বিধি মোতাবেক হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়া বি ব্লকে পিতার কাছ থেকে 5 কাঠা জমি ও 5টি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরনো পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন 2টি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। আরও বলা হয়, তার কাছে নগদ অর্থ রয়েছে 32 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার। হাতে কোনো বৈদেশিক মুদ্রা কিংবা ব্যাংকে জমাকৃত কোনো অর্থ নেই। পাশাপাশি বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই বলে উল্লেখ করা হয়। নিজের নামে কোনো যানবাহন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না থাকার কথা উল্লেখ করা হয় রুমিন ফারহানার হলফনামায়। এর বাইরেও বাড়ি ভাড়া থেকে বছরে 8,75,000 টাকা আয় করার পাশাপাশি শিক্ষকতা, পরামর্শমূলক কাজ থেকে বার্ষিক আরও 6 লাখ টাকা আয় করার কথা হলফনামায় উল্লেখ করেন রুমিন ফারহানা। 2025-26 অর্থবছরে আয়কর রিটার্ন অনুসারে রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন 97,14,000 টাকা। একই সাথে হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট 4টি মামলা থাকার তথ্য তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছরের শুরুতে তার বাইপাস সার্জারির পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়? আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই। ডাক্তার শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামায়াত ইসলামের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই।
জামায়াতের আমির রয়টার্সকে আরও বলেন, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে প্রায় 17 বছর পর এই নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে চলা জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর দ্বিতীয় অবস্থানে থাকবে, সেখানে ব্যবধান থাকবে কম। জেনজিদের দলের সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে। জামায়াত ক্ষমতায় গেলে কে হবে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী হবেন। যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায় তাহলে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা দলই সেই সিদ্ধান্ত নেবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।